তুই যে মেয়েকে বিয়ে করার জন্য বর বাবু সেজে বিয়ের পিঁড়িতে বসে আছিস, সেই মেয়ে কাল আমার সাথে রাত কাটিয়েছে। এই একটি বাক্য আকাশের ঘন কালো মেঘের ন্যায় পুরো বিয়ে বাড়ি জুড়ে ঘোর অন্ধকার নেমে এলো। চারিদিকে শোরগোল পড়ে গেল। মহিলাদের মধ্যে ঘুষুর ঘুষুর ফুসুর ফুসুর শুরু হলো। উপস্থিত সকলের মাঝে উত্তেজনা দেখা গেল। ভূঁইয়া বংশের মেয়ের এহেন কাণ্ডে সকলে মজা লুটতে ব্যস্ত। তোষার মতো নম্র ভদ্র মেয়ে, যার কিনা আজ বিয়ে, সেই মেয়ে গতকাল অন্য ছেলের সাথে ছিল। এ যেন উপস্থিত জনতার জন্য ব্রেকিং নিউজ। এই কথা পুরো বিয়ে বাড়ির আনাচে কানাচে যেন ছড়িয়ে ছিটিয়ে পড়ল তুমুল বেগে। বিয়ের আসরের বিধ্বস্ত অবস্থায় বসে আছে তোষা। বক্ষস্থল কাঁপছে সবেগে। কম্পিত নয়নে একবার তাকালো সামনে দাঁড়ানো যুবকটির পানে, ফের নয়ন ঘুরিয়ে পাশে বসা যুবকের পানে চাইল। কি আজে বাজে বকছিস তুরান? আর ইউ ড্রিঙ্ক? ডু ইউ অ্যারেসেন? হোয়াই আর ইউ টকিং অ্যাবাউট? উত্তেজিত কণ্ঠে কথাগুলো বলল জুলকার ভূঁইয়া। তোর বোনকে জিজ্ঞেস কর কাল রাতে কোথায় ছিল। আজ সকালে রেডি হয়ে নিচে নামতে তোষার দেরি হয়েছিল না। তার কারণ কি জানিস? তোর বোন সারা রাত আমার সাথে মধুর রাত কাটিয়ে ভোর রাতে নিরে ফিরেছে। তোষার সামনে দাঁড়িয়ে বলল, কি সোনামণি, সবাইকে বলো কাল রাতে তুমি আমার সাথে ছিলে। বলো বলো, বলবে না? হো হো করে শয়তানি হাসি দিয়ে উঠল তুরান। জুলকারের দিকে তাকিয়ে ফের বলতে আরম্ভ করল, কি বিশ্বাস হচ্ছে না আমার কথা? তোর একমাত্র বোন আর বন্ধুর রাত কাটানোর ভিডিও দেখবি? কি দেখাবো ভিডিও? ভিডিওর কথা শুনে স্যাঁত করে উঠল তোষার শীর্ষ বক্ষস্থল। টুপটুপ করে চোখ দিয়ে পানি ঝরতে শুরু করলো। তোষা মস্তিষ্ক নিচু করে নীরবে চোখের জল ফেলতে আরম্ভ করলো। বিয়েতে তার মত ছিল না, বিয়েটি সে করতে চায়নি, তাই ঝোঁকের বসে একটা ভুল করেছে। তুরান সবার সামনে এমন কাণ্ড করবে সে তো এত কিছু ভেবে দেখেনি। এখন তার ভয় হচ্ছে মা বাবার সম্মান, পরিবারের সম্মানের কথা ভেবে তারা কিভাবে লোকের সামনে মুখ দেখাবে। তোষার ভুলের মাসুল তাদের গুনতে হবে। তোষা অঝরে চোখের পানি ফেলে। তুরান কানে চিমটি কেটে মস্তিষ্ক ঝুঁকে বলে, সরি বেব, নিজের বন্ধুর প্রতি আমার একটা দায়িত্ব আছে না? আমি আবার মানুষ খারাপ হলেও কাজটা ভালো করি। বন্ধুর বোনের সাথে বন্ধুর বিয়ে, কত বড় দায়িত্ব আমার কাঁধে, ভেবে দেখেছো? আমি আবার দায়িত্ব পালনে একটু হেরফের করি না, সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করি। একটা দিক অবশ্য খারাপ হলো, এক বন্ধুর উপকার করতে এসে আরেক বন্ধুর অপকার করলাম। ছু ছু ছু। ঘন ঘন মাথা নাড়িয়ে মুখ দিয়ে চু চু শব্দ করল তুরান। বিয়ের বর এতক্ষণ চুপচাপ ছিল, এবার বলে উঠল, তুই সত্যি বলছিস তুরান? তোষাকাল আবার জিগায়, বাবু সোনা সেজে বসে না থেকে উঠে আয়। তোর মতো ভোলা ভোলা ছেলের জন্য তোষা সঠিক মেয়ে না দি। আকবর হোসেন প্রচণ্ড ক্ষোভ মিশ্রিত স্বরে তৈমুর ভূঁইয়াকে বললেন, তৈমুর সাহেব, আপনি কাজটা ঠিক করলেন না। আপনার মেয়ের অন্য ছেলের সাথে সম্পর্ক আছে, আমাদের আগে জানাননি কেন? মেহমানের সামনে আমাদের মান সম্মান খোয়ালেন। এমন নষ্ট মেয়ের সাথে আমার ছেলের বিয়ে আমি কিছুতেই হতে দেব না। আদি, উঠে এসো। উপস আঙ্কেল, আপনার বুঝতে একটু ভুল হয়েছে। তোষার সাথে আমার কোনো সম্পর্ক নেই, না কোনো কালে সম্পর্ক ছিল। সম্পর্কবিহীন রাত কাটিয়েছে। সকলের মাঝে হট্টগোল শুরু হলো। হই হই রই রই বর পড়ে গেল। তৈমুর সাহেব মাথায় হাত দিয়ে বসে পড়লেন। তার চোখ থেকে টুপ করে গরম জল গড়িয়ে পড়ল। তার শান্তশিষ্ট মেয়েটা এহেন কাণ্ড ঘটাবে এটা তিনি স্বপ্নেও ভাবেনি। শিনা বেগম মুখ ঢেকে গুমরে কেঁদে উঠলেন। তিনি কিছুতেই বিশ্বাস করতে পারছেন না তোষা এই কাজ করেছেন। জুলকার বাবার পাশে বসে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। তোষা মাথা তুলছে না।
তার এই মুহূর্তে মরে যেতে ইচ্ছে করছে। বাবা মা ভাইয়ের দিকে তাকানোর সাহস পাচ্ছে না। লজ্জা ও অস্বস্তিত্বে গাঢ় হয়ে আছে দেহ। আকবর হোসেন তোষার পাশ থেকে আদিকে টেনে দাঁড় করালো। এই নির্লজ্জ মেয়ের পাশে তুমি এখনো বসে আছো কি করে? সেলিনা, চলে এসো এখানে, আর এক মুহূর্ত নয়। আমাদের সব মেহমানদের নিয়ে গাড়িতে ওঠো। তৈমুর ভূঁইয়া উঠে এসে আকবর হোসেনের হাত ধরে অনুরোধ করলেন। এভাবে চলে যাবেন না বেয়াই, আমার মেয়েটাকে যে আর কেউ বিয়ে করবে না, দয়া করুন আমার উপর। ফের আদির হাত ধরে বললেন, বাবা, তুমি অন্তত দয়া করো, আমার মেয়েটাকে বিয়ে করো বাবা, না হলে আমার মেয়েটা মরে যাবে বাবা। আকবর হোসেন ঝটকা দিয়ে তৈমুর ভূঁইয়ার হাত ছাড়িয়ে নেন। বাবার এমন আকুতি মিনতি সহ্য করতে পারে না তোষা। তার মাঝে অপরাধ বোধ জাগ্রত হয়। তার বাবা কখনো কারো সামনে মাথা নিচু করে চলেনি, অথচ আজ তোষার ভুলের কারণে কতটা ছোট হতে হচ্ছে। আকবর হোসেন কর্কশ কণ্ঠে বললেন, কিসের বিয়ে? হ্যাঁ, যেখানে আমার ছেলের সাথে আপনার মেয়ের বিয়েই হয়নি, সেখানে বিয়ের সম্পর্ক আসবে কোথা থেকে? যে মেয়ে বিয়ের আগে দিন রাতে অন্য ছেলের সাথে রাত কাটায়, সে মেয়ে চরিত্রহীন। এমন চরিত্রহীন মেয়ের সাথে আমার নম্রভদ্র ছেলের বিয়ে দিব ভাবলেন কি করে? তুরান আকবর হোসেনের কথায় ফোড়ন কেটে বলেন, আহ আঙ্কেল, আবার ভুল বললেন। এদের প্রস্টিটিউট বলে। কথা শেষ হওয়া মাত্রই সপটের চর পড়ে তুরানের গালে। উপস্থিত সকলেই হকচকিয়ে যায়। সকলের মাঝে পিনপতন নীরবতা বিরাজ করে। চরের উৎস খোঁজার জন্য তুরান সামনে তাকায়। সকলে তাকিয়ে আছে সেই ব্যক্তির পানে। তার সাহস দেখে সবাই অবাক হচ্ছে। কিছুক্ষণ আগের ঘটনা। আজ ভূঁইয়া পরিবারের তৈমুর ভূঁইয়ার একমাত্র কন্যা তোষা ভূঁইয়ার সাথে হোসেন পরিবারের আকবর হোসেনের প্রথম পুত্র আদি হোসেনের বিয়ে। আয়োজনে কোনো কমতি রাখেননি তৈমুর ভূঁইয়া। তার একমাত্র মেয়ের বিয়ে বলে কথা, সব কিছু হতে হবে বেস্ট, কোনো কমতি থাকা চলবে না। বিয়ের 15 দিন আগে বাড়ি সাজানো হয়েছে। গত পরশু মেহেদি, গতকাল গায়ে হলুদ, আজ বিয়ে। বধূ বেশে বসে আছে তোষা। তার আশেপাশে তাকে ঘিরে বসে আছে তার বান্ধবী ও কাজিনরা। হঠাৎ বর এসেছে শোনা গেল। তোষার বান্ধবী ও কাজিনরা ছুট লাগালো গেট ধরার জন্য। নিন দুলাভাই, থুড়ি দুলাভাই, ঝটপট একটা শরবতের গ্লাস তুলুন। তোষার কাজিন আশা হেসে বলল। বরের পাশে দাঁড়িয়ে থাকা নাবিল একটা একটা করে সব গ্লাসে আঙ্গুল দিয়ে অতপর মুখে দিয়ে চেক করলো। ওয়াক থু, তিনটাই ভেজাল মিশ্রিত। একটাই লবণ, আরেকটায় নিম পাতার রস, আরেকটায় করলা জুস। আশা রেগে বলল, এটা কিন্তু চিটিং। কথা ছিল আমাদের দুলাভাই যে কোনো একটা গ্লাস তুলবে, আপনি সবগুলো এভাবে চেক করলেন কেন? আপনি কিন্তু রুলসের বাইরে কাজ করছেন। রুলস ফলো করেননি, এর জন্য জরিমানা বাবদ 5,000 টাকা আর গেটের 10,000 ঝটপট টাকা ছাড়ুন আর ভিতরে প্রবেশ করুন। বেন সাহেবা, আপনি তো রইসই দেননি, ফলো করব কি? আপনি এটা উল্লেখ করেননি যে চেক করতে পারবো কি না, তাহলে জরিমানা কিসের? আর গেটের 10,000 টাকা সেটা পেয়ে যাবেন, কিন্তু টাকা দিলে কি ভিতরে ঢোকার পারমিশন পাবো? না মানে বাড়ির ভিতরে ঢোকার। নাবিলের পাশে সব ছেলেরা হো হো করে হেসে উঠল। আশার দাঁত কটমট করতে করতে বলল, অসভ্য ছেড়ে। বেআইন মনে হয় রেগে গেলেন। দাঁড়ান, আপনার গেটের টাকা দিচ্ছি। টাকা দেখলে মেয়েদের আবার রাগ ডাক সব দূর হয়ে যায়। এই একটা জিনিস পাইলে মেয়েরা সবচেয়ে বেশি খুশি হয়ে যায়। তাদের কাছে জামার থেকেও টাকা বেশি মূল্যবান জিনিস। আশা অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে। নাবিল গা ছাড়া ভাব নিয়ে বলে, আরে আরে, চোখ দিয়ে প্রশ্ন করে দেবেন নাকি? এই নিন 10,000 টাকা। এবার একটু মন খুলে হাসুন। আশা টাকা হাতে নিয়ে আরো বেশি রাগ নিয়ে নাবিলের দিকে তাকায়। নাবিল ছোট বাচ্চার মতো ঢং করে বলে, কি হলো, টাকা নিয়েও রেগে যাচ্ছেন? কি আশ্চর্য। আশা দাঁত কটমট করে বলে, দেখুন তো এখানে কত টাকা দিয়েছেন। নাবিল নিজের চেহারায় যথেষ্ট ইনোসেন্ট ভাব ফুটিয়ে তোলার চেষ্টা করে বলে, কেন 10 আর 1000? আশা চিৎকার করে বলে, এখানে একটা 10 টাকা নোট আর একটা 1000 টাকার নোট দিয়েছেন শুধু। নাবিল না বোঝার ভং ধরে বলে, হ্যাঁ, তো আপনি 10,000 দাবি করলেন, তাই আমি 10 টাকা আর 1000 টাকার নোট দিলাম, তাই তো হয়ে গেল
10,000 টাকা। এখন পথ চারণ, আমরা ভিতরে ঢুকবো। নাবিলের বুদ্ধির কাছে এভাবে হেরে যাওয়ায় আশা রাগে ফুঁসতে থাকে। বর কনেকে একসাথে বসানো হয়েছে। কাজী তাদের সামনে দাঁড়িয়ে বলছে, মোহাম্মদ আকবর হোসেনের প্রথম পুত্র আদি হোসেনের সাথে তমুর ভূঁইয়ার একমাত্র কন্যা তোষা ভূঁইয়ার 3,50,000 টাকা দেনমোহরে ধার্য করিয়া বিবাহের প্রস্তাব নিয়ে এসেছি। রাজি থাকলে বলো মা কবুল। কাজীর কথা শেষ হওয়া মাত্রই তুরানের আগমন ঘটে। কাজী সাহেব, এত তাড়া কিসের? ধীরে ধীরে বিয়ে পড়ান, আসল খেল তো এখনো বাকি। তুরানের কথা শুনে কাজী সহ উপস্থিত সকলে হতভম্ব হয়ে যায়, কিন্তু তোষা ভয়ে সিটিয়ে যায়। বক্ষস্থল সবেগে কাঁপতে শুরু করে। সকলে হতভম্ব হয়ে তাকিয়ে আছে তুরানকে চর মারা ব্যক্তির পানে। তুরান রেগে অগ্নি মূর্তি ধারণ করে আছে। তুরান কিছু বলতে নিবে, আবারও সপাটে চর পড়ল গালে। তুরান রাগে হাত দৃঢ় মুষ্টিবদ্ধ করল। কি করছিস প্রকৃতি? পাগল হয়ে গেছিস? এটা তুই কি করলি? ও আল্লাহ, কি সর্বনাশ ডেকে আনলি তুই! প্রকৃতিকে টেনে একটু দূরে নিয়ে গিয়ে কানের কাছে ফিসফিস করে কথাগুলো বলল তোষা। ছাড় আমাকে, এই অসভ্য জানোয়ারটার জন্য এটাই ঠিক আছে। ও তোর নামে কত বাজে কথা বললো, তুই চুপ করে থাকলেও আমি চুপ থাকবো না। ক্ষোভপূর্ণ কণ্ঠে কথাগুলো বলে থামল, ফের বলতে আরম্ভ করলো। তুই এতক্ষণ মুখ বুঝে চুপচাপ এই ছেলের অসভ্যতামি সহ্য করলি কেন? আমি সেটাই বুঝতে পারছি না। ও যা বলেছে সব সত্যি। তুই প্লিজ ওর সাথে লাগতে যাস না, তাহলে ক্ষতি হয়ে যাবে। ওরা অনেক ক্ষমতাবান, তুই ওর সম্পর্কে কিছুই জানিস না, তাই এরকম সাহসিকতা দেখাচ্ছিস। জানলে সাহসিকতার তো দূর, ভয়ের সামনেই যাইতি না। এমনিতেই অনেকটা অশান্তি হতো, তুই প্লিজ আর অশান্তি বাড়িয়ে পরিস্থিতি খারাপ করিস না। ভুলটা আমারই ছিল, ওর কোনো দোষ নেই। তোষা মাথা নিচু করে কন্দনরত অবস্থায় বলল। প্রকৃতি ভুক গুটিয়ে উচ্চারণ করলো, কোনটা সত্যি ওর বলা শেষের কথাটা? তোষা ঘন ঘন না বোধক মাথা নাড়ায়। মানলাম তুই একটা ভুল করেছিস, তাই বলে ওই অসভ্য জানোয়ারটা তোকে পতিতার সাথে তুলনা করবে? বিয়ের দিন এসে এভাবে সিন ক্রিয়েট করবে? তোদের মাঝে যা কিছু হয়েছে তা ছেলে মেয়েদের গোপন বিষয়। এইভাবে সবার সামনে একটা মেয়ের সম্মান নিয়ে খেলা করবে, আর তুই বলছিস তাকে কিছু না করতে? আরো বাঘ নাকি ভাল্লুক? ওকে এত ভয় পাবার কি আছে? আমি এসব নর্দমার নোংরা কীটকে ভয় পাই না কখনো। প্রকৃতি প্লিজ এমন কিছু করিস না, যাতে পরিস্থিতি অস্বাভাবিক হয়ে যায়। বাকি কি আছে? তোর কাছে এখনো মনে হচ্ছে পরিস্থিতি স্বাভাবিক? আশেপাশে চোখ বুলিয়ে দেখ, লোকজন তোর দিকে কিভাবে তাকাচ্ছে, কানাঘুষা করছে। ছাড় আমাকে। তোষা থেকে নিজের হাত ছাড়িয়ে প্রকৃতি তুরানের মুখোমুখি এসে দাঁড়ায়। আগাগোড়া পরোক্ষ করে তেজ মিশ্রিত স্বরে শুধায়, আপনার বাড়িতে নারীজাত নেই, মা বোন নেই বোধ হয়? থাকলে এভাবে একটা মেয়ের সম্মান নিয়ে খেলতে পারতেন না। তো আপনার ভাষ্য মতে তোষা কাল রাতে আপনার সাথে ছিল, তাই তো? এখন তোষাকে আপনি বিয়ে করবেন? প্রকৃতির কথায় উপস্থিত সকলে হ্যাঁ হ্যাঁ প্রতিধ্বনি করে। সবাই সহমত পোষণ করে। তুরান নিজের রাগকে যথেষ্ট সংবরণ করে। ঘাড় কাত করে প্রকৃতিকে উপর থেকে নিচ পর্যন্ত পর্যবেক্ষণ করে উত্তর দেয়, নাম কি মামনি? তুমি বললে আর আমি নাচতে নাচতে বিয়ের জন্য রাজি হয়ে গেলাম। তোমার কি মনে হয় আমি এই নষ্টা মেয়েকে বিয়ে করার জন্য এসব করেছি? তোমার ধারণা ভুল মামনি। আমি শুধু নিজের বন্ধুকে হেফাজত করতে এসব করেছি। এসব মেয়েকে বিয়ে করা তো দূর, নিজের জুতো মোছার জন্য ব্যবহার করব না। সপাটে চর পড়ল গালে। মেয়েদের কি মনে করিস তুই? হ্যাঁ, খেলনা পুতুল নাকি টিস্যু মনে করিস? ইউজ করা শেষ তো ছুঁড়ে ফেলে দিলাম। এখন এই মুহূর্তে তোষাকে বিয়ে করতে হবে। তুরান প্রচন্ড রেগে প্রকৃতিকে চর মারতে গিয়ে থেমে যায়। মেয়ে মানুষের গায়ে আমি হাত তুলি না, তাই বেঁচে গেলি। নয়তো কি কি করতি তুই? তুই কি মনে করছিস? তুই কি মনে করিস সব মেয়ে তোকে ভয় পেয়ে লেজ গুটিয়ে থাকবে? হ্যাঁ, তাহলে এটা তোর ভুল ধারণা। একটু থেমে, কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করুন। এখন এই মুহূর্তেই জানোয়ারটার সাথে তোষার বিয়ে হবে। এই মেয়েই বেশি বাড়াবাড়ি করবি না, তাহলে ফল ভালো হবে না। আমি কোনো বিয়ে টিয়ে করছি না, চল ফুট এখান থেকে। আবারও চর পড়ে তুরানের গালে। তুরান হিতাহিত জ্ঞান হারিয়ে মোবাইল বের করে একটা ভিডিও চালু করে দেয়। এক এক করে সব লোকের সামনে হেঁটে গিয়ে ভিডিও দেখানো শুরু করে। সবাই মোবাইল স্ক্রিনে তাকানোর সাথেই চোখ নামিয়ে নেয়। তৈমুর ভুইয়া আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না, সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। শিরিনা বেগম জ্ঞান হারায়।
জুলকার বাবার পেছনে ছুটে। তোষা ধপ করে মেঝেতে বিধ্বস্ত অবস্থায় বসে পড়ে। প্রকৃতি তুরানের এহেন কাণ্ডে বাকরুদ্ধ হয়ে যায়। পিছু ঘুরে একবার তাকায় তোষার পানে। প্রকৃতি নিজের করা ভুলের জন্য অনুতপ্ত হয়। তোষা বারবার করে ওকে বারণ করেছিল, তবুও সে তুরানের সাথে লাগতে আসলো। ফলস্বরূপ পরিস্থিতি বিগড়ে গেল। প্রকৃতি প্রচণ্ড আফসোস শুরু করে। লজ্জায় তোষার সামনে যেতে পারে না। প্রকৃতি নিজেকে দোষী মনে করে। তার জন্য তোষার আজ সম্পূর্ণ মান সম্মান ধূলিসাৎ হয়ে গেল। আকবর হোসেন, সেলিনা হোসেন আদি সহ তাদের মেহমানরা চলে যায়। আস্তে আস্তে সব লোকজন চলে যেতে শুরু করে। কেউ কেউ তোষার দিকে তাকিয়ে থুতু ফেলে মেঝেতে। তোষার কাছে পৃথিবীটাকে অসহ্য লাগছে। ইচ্ছে করছে মরে যেতে, কিন্তু আত্মহত্যা মহাপাপ। নিজের জীবন নিজে শেষ করতে পারছে না। তুরান প্রকৃতির সামনে এসে মস্তক ঝুঁকে শয়তানি হাসি দিয়ে বলে, তোমার সাহসিকতার জন্য এই গিফট তো পাওনাই ছিল। যাই হোক, ভালো থেকো। আল্লাহ হাফেজ। সি দিতে দিতে তুরান প্রস্থান করলো। প্রকৃতি একদম নিস্তেজ হয়ে গেল। সে ভুল করেছে, অনেক বড় ভুল করেছে। সে নিজের হাতে তোষার ক্ষতি করেছে। এই যে ফুলটুসি, এইখানে। সিগারেটের তীব্র গন্ধ যা আছড়ে পড়ে তার নাকে। গন্ধটা যেন পুরোটাই বিষাক্ত ধোয়ার কুণ্ডলিতে ঘেরা। পথের পাশ দিয়ে হেঁটে যেতে যেতে মেয়েটির শরীরটা কিছুটা শিউরে ওঠে। ফুলটুসি শব্দটি শুনে তার শরীরে এক ঝাঁক শিহরণের মতো অনুভূতি অনুভূত হয়। তার নামের সাথে তামাশা করা হচ্ছে। এটা এক ধরনের ঠাট্টা। মেয়েটি দ্রুত তার চলতে থাকা গতিতে আরও গতি বাড়ানোর চেষ্টা করে, কিন্তু হঠাৎ সামনে কারো সাথে ধাক্কা লেগে নিচে পড়ে যায়। বাম পা এবং ডান হাতে কিঞ্চিত ব্যথা পায়। এই মেয়ে দেখে চলতে পারেন না? দিনকানা শুনে এসেছি মানুষ রাতকানা হয়, দিনকানা হয় প্রথম দেখলাম। ফারিয়ার আজ ভার্সিটিতে প্রথম দিন। প্রতিনিয়ত ভার্সিটিতে কত শত র্যাগিংয়ের শিকার হতে হয়, তন্মধ্যে মেয়ের সংখ্যাই বেশি। ফারিয়া র্যাগিং নিয়ে এক প্রকার ভয়ে ছিল। তার ভয়কে দ্বিগুণ করার জন্য বখাটে ছেলেগুলোর উন্মাদ আচরণ, তাকে ফুলটুসি বলে ঠাট্টা করা যথেষ্ট ছিল। অতিরিক্ত ভয়ে একটু অন্যমনস্ক হয়ে পড়েছিল, যার দরুন সামনের লোকটির সাথে ধাক্কা লেগেছে। লোকটির কর্কশ কণ্ঠে বলা কথাগুলো শুনে ফারিহা ভয়ে কিছুটা চুপসে যায়। দিনকানা হবার সাথে কি বোবাকালা কিছু জিজ্ঞেস করেছি? উত্তর না দিয়ে দিবা স্বপ্নে তলিয়ে গেলেন যে। ছেলেটির গর্জনোপম কণ্ঠস্বরে মেয়েটির সর্বাঙ্গ শিহরিত হয়ে উঠল। কম্পিত স্বরে বলল, সরি। মেয়েটির ভয়ে চুপসে যাওয়া মুখবয় গভীরভাবে পর্যবেক্ষণ করে ছেলেটি। তার কাছে কেন জানি মেয়েটিকে ভীতু মনে হচ্ছে না, কিন্তু এই মুহূর্তে মেয়েটির চেহারায় ভীষণ ভীতু আর অসহায় ভাব ফুটে উঠেছে। তুরানের অবশ্য মেয়েদের চোখের ভয় জিনিসটা দেখতে বড্ড ভালো লাগে। চোখ কি হাতে নিয়ে ঘোরাফেরা করেন? সৃষ্টিকর্তা মানুষকে দুটো চোখ দান করেছেন, সেই চোখ হাতে নিয়ে ঘোরাফেরা না করে সামনে তাকিয়ে দেখে শুনে চলাফেরা করেন। তুরানের কথায় মেয়েটি কোনো ধরনের প্রতিক্রিয়া দেখালো না, বরং মাথা নিচু করে ভয়ে গুটিসুটি হয়ে বসে রইল। তুরান আর বাক্য ব্যয় করল না। এসব ভীতু মেয়েদের সে একদমই পছন্দ করে না। যেসব মেয়েদের তেজ আর ঝাঁস বেশি, তাদের সাথে খেলা বেশি জমে। যেমন সেদিন বিয়ে বাড়ির মেয়েটার সাথে। উফ, কি চাঙ্গা খেলা জমেছিল। তুরানকে অপমান করার পরিণাম হাড়ে হাড়ে বুঝিয়ে দিয়েছে। এসব ভীতু মেয়ের সাথে তুরান কথা বলে বেশি সময় নষ্ট করতে চায় না। মেয়েটির হাত দৃঢ় মুষ্টিতে ধরে মাটি থেকে টেনে তুলল। তুরান মনে করে সে মানুষ খারাপ হলেও কাজ ভালো করে, এই যেমন এখন অসহ্য মেয়েটার অসহায়ত্বের সুযোগ না নিয়ে কি সুন্দর করে হেল্প করলো। কিন্তু মেয়েটির সরল ভয় এই মুহূর্তে ছেলেটিকে ঘিরে। এই মুহূর্তে শুধু তার চিন্তা লোককে একমাত্র ভয়, সামনে দাঁড়ানো লোক দুটি তার সাথে খারাপ কিছু করবে না তো। ভার্সিটিতে র্যাগিংয়ের নামে নোংরামি চলে। ভয়ে মেয়েটির শুকনো ঢোক গিলে। নাম কি তোমার? ভার্সিটিতে নতুন? তুরানের পাশে দাঁড়ানো ছেলেটি প্রশ্ন করে। ছেলেটি এতক্ষণ চুপ ছিল, নীরব দর্শকের ভূমিকা পালনে অনড় ছিল বোধহয়। হঠাৎ প্রশ্ন করায় ফারিয়া এক নজর তার দিকে তাকায়, অতঃপর চোখ নামিয়ে অস্পষ্ট চিত্তে বলে, ফারহানা সিনথিয়া ফারিহা। বাহ,
সুন্দর নাম। ও তুরান, আমি নাবিল। নাবিল তার পাশে দাঁড়ানো তুরানের দিকে আঙ্গুল তাক করে বলে। তুরানের এসব কথায় তেমন ধ্যান নেই। আচ্ছা আপু, তুমি এখন আসতে পারো। নাবিলের কথায় ফারিহা মুখ তুলে একবার সামনে তাকায়, তখনই তুরানের সাথে চোখাচোখি হয়ে যায়। ফারিহা দ্রুত চোখ নামিয়ে নেয়, ধীর পায়ে তাদের পাশ কাটিয়ে চলে যায়। তুরান ঘাড় ফিরে একবার মেয়েটির চলে যাওয়া দেখে। মেয়েটিকে ডিস্টার্ব করছিলি কেন? তুরানের কথায় ছেলেটির নজর লুকানোর বৃথার চেষ্টা করে, আমতামতা করে বলে। কোন মেয়েটা ভাই? কোন মেয়েটার কথা বলছি তুই বোধহয় বুঝতে পারছিস না। ক্ষোভ পূর্ণ স্বরে তুরান বলল। ছেলেটি কাচুমাচু স্বরে বলল, ভুল হয়ে গেছে ভাই, আর হবে না। এক কথা একবার বলার মানুষ আমি, এক কথা বারবার বলি না। যা বলছি কান খুলে শুনে রাখ। আমার ভার্সিটিতে কোনো রকম বখাটেপনা, বেহায়াপনা এসব অ্যালাউ করব না। আমি মানুষ খারাপ হতে পারি, কিন্তু সেটা ভার্সিটির বাইরে, ভিতরে নয়। ভার্সিটিতে আমার একটা নাম ডাক আছে। আমি চাই না কারোর জন্য আমার ইমেজ নষ্ট হোক। তাই যা করার ভার্সিটির বাইরে করবি, ভিতরে নয়। প্রথমবার ভুল করেছিস তাই ছেড়ে দিলাম, আবার একই ভুল করলে মাফ পাবি না। অগ্নি স্ফুটলিঙ্গ স্বরে কথাগুলো বলে তুরান গটগট পা ফেলে চলে গেল। তার পিছু পিছু নাবিলও চলে গেল। একটু আগে ফারিহাকে ফুলটুসি বলে ঠাট্টা করা ছেলেটির উদ্দেশ্যে কথাগুলো বলছে তুরান। দুপুরের রোদ যেন আগুনের লেলিহান শিখা হয়ে নেমে আসে পৃথিবীর বুকে। চারিদিকে যেন উত্তপ্ত বাতাসের দাপট, গরমের তীব্রতায় সব কিছু অস্থির হয়ে যায়। এই তপ্ত দুপুরে যেন প্রকৃতিও হাঁসফাঁস করে ওঠে। রাস্তাঘাট ফাঁকা, গাছের পাতাগুলো ক্লান্ত হয়ে নুয়ে পড়েছে, আর পথচারীদের মুখে তৃষ্ণার ক্লান্তি। নগরীর ক্রিকেটের দেওয়ালগুলো যেন আগুনের পায়ে পরিণত হয়েছে। ধুলোবালি উড়ে এসে চোখ মুখ জ্বালিয়ে দেয়। ফুটপাতে কিছু মানুষ ছায়া খুঁজে বিশ্রাম নেয়, কেউ বা গাছের নিচে বসে থাকেন নিশ্চল হয়ে। দূরের কোনো আইসক্রিম বিক্রেতার ঘণ্টার শব্দেও যেন এই তীব্র দাবাদাহে স্থির হয়ে গেছে। রাস্তার পাশে দাঁড়িয়ে ইশারা ভাবছে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনা। ইশারা রাস্তা দিয়ে হেঁটে যাবার সময় পেছন থেকে হঠাৎ এক বখাটে ছেলে হাত তার সাদা ওড়না ধরে টেনে থামিয়ে দেয়। কোথায় চলে যাচ্ছিস? তার গলা দিয়ে বেরিয়ে আসে অশ্লীল শব্দ, যেন কিছু একটা করতে চায়। ইশারার শরীর কাঁপতে থাকে, তার অবস্থা যেন একেবারে বিপদে পড়া অপ্রস্তুত। সিগারেটের ধোঁয়ায় ইশারার গা গুলিয়ে উঠে, আবার ওড়না টেনে ধরায় তার মাথা ঝিমঝিম করে। সে চাইছিল শুধু দ্রুত পায়ে চলে যেতে, কিন্তু পেছন থেকে একটার পর একটা অশ্লীল মন্তব্য তাকে থামিয়ে দেয়। এই মুহূর্তে নিজেকে বাঁচাতে হলে তাকে কিছু একটা করতে হবে, কিন্তু কি করবে? সে কি চুপ করে থেকে যাবে, নাকি সে সাহস দেখাবে? আপনার ঘরে কি নারীজাত নেই? ইশারা তেজদীপ্ত স্বরে ছোড়া প্রশ্নতীত বাক্যে ছেলেটি হু হু করে হেসে ওঠে, যেন সে মজার কোনো কৌতুক শুনছে। ইশারা নিজের ওড়না ছেলেটির হাত থেকে টেনে ছাড়াতে চাইল, কিন্তু ছাড়িয়ে নিতে পারল না। ছেলেটি একটু একটু করে নিজের হাতে ওড়না পেঁচিয়ে নিচ্ছে। এবার ইশারার ভয় হচ্ছে আশেপাশে জনপ মানব শূন্য। এই মুহূর্তে ছেলেটি তার সাথে খারাপ কাজ করলে কেউ এগিয়ে আসবে না। এই তপ্ত দুপুরের রাস্তাঘাট একদম ফাঁকা, মানুষ মেরে ফেলে রাখলেও কেউ এগিয়ে আসার মতো নেই। হঠাৎ সজোরে চর পড়ে ছেলেটির গালে। ছেলেটি ছিটকে কয়েক পা পিছিয়ে যায়। ছিটকে দূরে যাবার ফলে ইশারার গায়ের সম্পূর্ণ ওড়নাটুকু ছেলেটির হাতে চলে যায়। ইশারা নিজের বক্ষস্থলে তাকায়। বক্ষস্থল তার খালি, ওড়না ছেলেটির হাতে। পায়ের জুতো খুলে একটি মেয়ে বখাটে ছেলেটিকে ইচ্ছে মতো পেটাচ্ছে। মেয়েটিকে ইশারা চেনে না। মেয়েটির এহেন প্রতিবাদী সত্তার কারণে সে বেঁচে গেল এই বখাটে উন্মাদ ছেলের খারাপ সংস্পর্শ থেকে। হুট করে মেয়েটির প্রতি ভালো লাগা ছেয়ে গেল ইশারার মন জুড়ে। বোকা মেয়ে, দাঁড়িয়ে আছো কেন? তুমিও মারো। মেয়েটির কথায় ইশারাও নিজের পায়ের জুতা খুলে ছেলেটিকে মারতে শুরু করে। ছেলেটির হাত থেকে ওড়না নিয়ে বক্ষস্থলে জড়িয়ে নেয়। দুজন মেয়ের হাতে পড়ে ছেলের বেহাল দশা। একটার পর একটা জুতোর বাড়ি তার সর্বাঙ্গে পড়ছে। ছেলেটি ইশারার পা জড়িয়ে ধরে বলে, আপু
আমার ভুল হয়েছে, ছেড়ে দিন আমাকে। ছেলেটির কথায় ইশারা থেমে যায়, কিন্তু পাশের মেয়েটি সপাটে কিল ঘুষি দিয়েই চলছে। এখন আর তার হাতে জুতো নেই, হাত দিয়েই মারছে। ইশারা মেয়েটির হাত ধরে থামিয়ে দেয়। থাক বোন, এবার ছেড়ে দাও। এসব বখাটেদের এমনি এমনি ছাড়তে নেই, এদের পুলিশে দেওয়া উচিত। তুমি একে ধরে রাখো, আমি পুলিশকে কল করছি। একদম ছাড়বে না। মেয়েটি হাঁপাতে হাঁপাতে কথাগুলো বলে ব্যাগ থেকে ফোন বের করে কল লাগায়। মিনিট 20 পরে তাদের সামনে এসে পুলিশের জিপ থামে। ছেলেটিকে পুলিশের হাতে তুলে দিয়ে মেয়েটি চলে যেতে নেয়। ইশারা পিছু ডাকে, আপু শোনো। মেয়েটি দাঁড়িয়ে যায়। ইশারা মেয়েটির কাছে এগিয়ে গিয়ে প্রশ্ন করে, আমরা কি পরিচিত হতে পারি? শিওর। আমি প্রকৃতি, তুমি? আমি ইশারা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। তাই আমিও ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, অনার্স প্রথম বর্ষ, বাংলা বিভাগ। আরে আমিও অনার্স প্রথম বর্ষ, বাংলা বিভাগ। তোমার বাসা কি এখানে? না, আমি কুড়িগ্রামের মেয়ে। এখানে খালামুনির বাসায় উঠেছি। তুমি কি রংপুরের স্থানীয়? জি। আচ্ছা থাকো, ভার্সিটিতে কথা হবে। আজ তাহলে আসি। তপ্ত দুপুরে গ্রামের দৃশ্য যেন আরো প্রাণহীন। মাঠের ফুলগুলো যেন রোদের তাপে নুয়ে পড়েছে। গরুগুলো তাল গাছের নিচে বিশ্রাম নিচ্ছে, আর পুকুরের পানি যেন কেমন গরম হয়ে উঠেছে। ছোট ছেলেমেয়েরা দুপুরের এই অসহ্য গরমের মাঝেও এক চিলতি ছায়ায় বসে গল্প করছে, অপেক্ষা করছে বিকেলের স্নিগ্ধ বাতাসের। এই তপ্ত দুপুরেও কিছু মানুষ বের হয় জীবিকার তাগিদে, কণ্ঠকে সঙ্গী করে এগিয়ে চলে। কেউ মাথায় ভেজা গামছা দিয়ে, কেউ বা ছাতা হাতে, আবার কেউ নিখোঁজ অভ্যাসে গরমকে উপেক্ষা করে পথ চলা চালিয়ে যায়। নূর হক ফজলি জমির আইলে ছাতা মাথায় দাঁড়িয়ে আছে। ফতুয়ার পকেট থেকে মুঠোফোন বের করে কল লাগায় কারো নাম্বারে। ফোনের ওপাশ থেকে একটি নারী কণ্ঠ মিনমিন করে কিছু বলে, কিন্তু তা শুনতে পাওয়া যায় না। নূর হক বলেন, সাবধানে থাকিস মা, দেখে শুনে চলাফেরা করিস। হেই, নাম কি তোমার? হঠাৎ এক অজানা কণ্ঠস্বরের প্রশ্নে চমকে উঠল ফারিহা। কিছু সময়ের জন্য নিজেকে ধাতস্থ করতে পারল না, তবে মুহূর্তেই তার মুখে চিরাচরিত মিষ্টি হাসির রেখা ফুটে উঠল। সামনের ব্যক্তির দিকে স্থির দৃষ্টি নিক্ষেপ করে বলল, জি, আমার নাম ফারহানা সিনথিয়া ফারিহা। আপনি? মেয়েটি মৃদু হেসে উত্তর দিল, আমি ইশারা জান্নাত ঈশা। তুমি আমাকে ইশারা বলে ডাকতে পারো, সবাই ইশারা বলে ডাকে। বাই দি ওয়ে, তোমাকে কি বলে ডাকা যায়, ফারহানা নাকি ফারিহা? ফারিহা কিছুটা অনুকূলভাবে হাসল। সবাই আমাকে ফারিহা বলেই ডাকে। এখন আপনি যে নামে ডাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটা বলে ডাকেন আপু। ইশারা মৃদু হাসির সঙ্গে বলে, ফারিহা বলে ডাকবো তো। ফারিহা, তুমি কি ভার্সিটিতে নতুন, অনার্স ফার্স্ট ইয়ার? ফারিহা বলল, জি। আপনি? ইশারা হালকা হেসে বলে, আমিও। তুমি এভাবে আপু ডেকো না। কি আপনি আপনি শুরু করেছো? আমরা দুজন এক ক্লাসে, তাহলে আমরা তো বন্ধু, তাই না? তুমি অথবা তুই বলে সম্বোধন করবে। বাই দ্য ওয়ে, তুমি কোন অনুষদে সেটা তো শোনা হলো না। ফারিহা হালকা হেসে বলে, বাংলা অনুষদে। তুই? ইশারা কিছুটা অবাক হয়। আমিও। তখন থেকে বকবক করে সব প্রশ্ন আমি করছি, তুই শুধু উত্তর দিচ্ছিস, নিজে থেকে কিছু জিজ্ঞেস করছিস না। আমরা এখন বন্ধু না, তাহলে এত জড়তা কিসের? ফারিহা কিছুটা হকচকিয়ে গেল, কারণ সে ছোট থেকে নতুন মানুষের সাথে পরিচিত হবার ক্ষেত্রে এক ধরনের সংকোচ বোধ করে। সে এতক্ষণ তার জড়তা লুকানোর বৃথা চেষ্টা করল। ইশারা বিষয়টি ঠিক ধরে ফেলেছে। তখন ফারিহা নিজের মুখে হাসি জড়িয়ে বলল, এত কিছু না, এমনিতেই। কয় ভাই বোন তোরা? চল, কথা বলতে বলতে ক্লাসে যাওয়া যায়। সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে ইশারা উত্তর দিল, আমি আর আমার বড় ভাইয়া আছি। তোরা? ফারিহা বলল, আমি, ছোট বোন, ছোট ভাই। দিনের পর দিন তোষার জীবন ভীষণ দুর্বিষে কাটতে থাকে। বাড়ি থেকে বেরোবার জো নেই। একটু বের হলেই লোকজন কটু কথা ছুটতে পিছপা হয় না। যারা যা পারে তাই বলে খোঁটা দেয়। এক অভিশপ্ত জীবন বয়ে বেড়াচ্ছে। বুকের চাপা আর্তনাদগুলো, কষ্টগুলো দেখার কেউ নেই। সবাই শুধু অপমান করতেই ব্যস্ত। কালো রঙের বড় জিপটা মোড়ের ধারে দাঁড়িয়ে আছে। গায়ে জমে থাকা ধুলোর রেখা বলে দিচ্ছে গাড়িটা শহরের অলিগলি চষে বেড়ায়।
আর তার সামনেই আধশোয়া হয়ে পড়ে আছে এক যুবক। জিপের সামনের সিটে একটা মানুষ, আধশোয়া, মুখের উপর একটা রুমাল রাখা, যেন তপ্ত রোদ তাকে স্পর্শ করতে না পারে। কালো গাড়িটা শহরের মোড়ে দাঁড়িয়ে আছে, ইঞ্জিন বন্ধ, কিন্তু গরম বাতাসের ধাঁধায় ধুলো উড়ে এসে গায়ে পড়ছে। ছেলেটার দেহবয় স্থির, যেন ঘুমিয়ে আছে বা হয়তো কোনো চিন্তায় ডুবে আছে। আশপাশে তার দলের লোকজন নিজেদের মাঝে কথা বলছে, কিন্তু সে কোনো কথার সাড়া দিচ্ছে না। জিপটা থেমে আছে, আর তার সঙ্গে থেমে আছে সেই ছেলেটার চিন্তাও, যা কেউ জানে না, এমনকি হয়তো সে নিজেও না। ছেলেটার মুখে একটা কালো কাপড় দিয়ে ঢেকে রেখেছে, যেন তপ্ত রোদ তাকে ছুঁতে পারবে না। গায়ের ঢিলে জামা আর হাতের ভঙ্গি বলছে সে হয়তো ঘুমিয়ে আছে, অথবা হয়তো শুধু শুয়ে থেকেই চারপাশের গুঞ্জন শুনছে। মুখ দেখা না গেলেও তার উপস্থিতির ভাব অন্য সবার চেয়ে আলাদা। সেই যে এই দলের লিডার, তা বুঝতে কারো কষ্ট হয় না। আর বাকি সাঙ্গপঙ্গ দাঁড়িয়ে হেসে গড়াগড়ি খাচ্ছে, একে অপরের কুনোই দিয়ে খচা দিচ্ছে। আবার কেউ আগুনের মতো তপ্ত রোদের নিচে দাঁড়িয়ে। শহরের এক কোণে, মোড়ের ঠিক মাঝখানে তাদের আড্ডা জমে উঠেছে। আচমকা কেউ একজন তুরানের মুখের কালো কাপড়খানা তুলে ফেলল। তুরান বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলল। কাপড় সরানোর ফলে তপ্ত রোদের ঝিলিক তার চোখে মুখে আছড়ে পড়ছে। তুরান অগ্নি স্ফুটলিঙ্গ কণ্ঠে বলে,